কাল কিছুটা হঠাৎ করেই কিন্তু উত্তপ্ত হয়ে উঠল ভারতের উত্তর পূর্ব অংশ। উত্তর পূর্বের মণিপুরে কালকে ভারতের সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে দেদার গুলি চালানোর ঘটনা কিন্তু ঘটে এবং এই ঘটনার দায় কিন্তু মণিপুরের কুকি গোষ্ঠী অর্থাৎ বিদ্রোহী গোষ্ঠী কিন্তু স্বীকার করেছে। যে খবর সামনে এসছে তা কিন্তু অত্যন্ত বিপজ্জনক, কারণ রিপোর্ট বলছে সেই অঞ্চলে গুলির লড়াইয়ে প্রায় 27 জন ভারতীয় সেনা ব্যাপকভাবে আহত হয়েছেন এবং একজন ভারতীয় সেনা কিন্তু শহীদ হয়েছেন। এই ঘটনা হঠাৎ করে কেন ঘটানো হলো, ঠিক কিসের জন্য এই অঞ্চলে বিদ্রোহী গ্রুপরা ভারতীয় সেনাবাহিনীর উপর এই ধরনের আক্রমণ করে বসলো, সেটাই এখন সব থেকে বড় বিষয়। কালকে এই ঘটনাটি ঘটেছে মণিপুরের বিষ্ণুপুর ডিস্ট্রিক্টে এবং দিনের পর দিন মণিপুর বিভিন্ন কারণে খবরের শিরোনামে থাকে, কিন্তু এই ধরনের ভয়ঙ্কর আক্রমণ বহুদিন পর মণিপুরের কোনো একটি বিদ্রোহী গ্রুপ কুকি তাদের পক্ষ থেকে কিন্তু ঘটানো হলো। ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা পাল্টা দিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও আমরা আমাদের একজন সেনাবাহিনীর সদস্যকে হারালাম এবং 27 জন সেনা এখন ক্রিটিক্যালি ইনজোর্ড এবং আপনারা বুঝতেই পাচ্ছেন সংখ্যাটা 1-2 নয়, 28 জন সেনাবাহিনীর সদস্য যখন এই ধরনের ভয়ঙ্কর হামলায় মৃত্যুর মুখে ঢলে পড়ে, তার মানে বড় সড়ো কিছু সংঘর্ষ এই অঞ্চলে হয়েছে এবং অনেক বড় পরিকল্পনা এই বিদ্রোহী গ্রুপগুলোর পক্ষ থেকে যে করা হয়েছিল তা কিন্তু পরিষ্কার। এই অঞ্চলে আরো একটি গ্রুপ মিতেই ফ্যামিলি, তাদের কিন্তু এরপরে নিরাপত্তা নিয়ে বড় সড়ো প্রশ্নচিহ্ন উঠে গেল, কারণ মণিপুরের এই বিষ্ণুপুর নামক যে ডিস্ট্রিক্টের কথা আমি বলছি, সেখানে কিন্তু ভারতের সেনা সর্বক্ষণ টহল দেয় এবং অনেক ক্ষেত্রে বিদেশি শক্তির প্রলোভনে বা বিদেশি শক্তির মদতে এই বিদ্রোহী গ্রুপগুলো যেভাবে দিনের পর দিন অশান্তকর পরিস্থিতি তৈরি করেছিল, বর্তমানে কিন্তু পরিস্থিতি অনেকটাই কন্ট্রোল ছিল, কারণ একাধিক বিদ্রোহী গ্রুপের নেতা সদস্যরা ইতিমধ্যে আত্মসমর্পণ করেছিল। কিন্তু হঠাৎ করে কেন তারা সমস্ত কিছুকে ভুলে আবার অ্যাক্টিভ এবং ফ্রেশ অ্যাটাক করলো, সেটাই কিন্তু এখন এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। দেখুন, এই প্রশ্নের উত্তর কিছুটা আমাদের কাছেও কিন্তু আছে। দুদিন আগের একটি রিপোর্ট এই ঘটনার সঙ্গে সমার্থক হয়ে যায় বলে আমার ব্যক্তিগত অভিমত। উলফা আই এর নেতা পরেশ বড়ুয়ার বাংলাদেশ ট্যুর। দুদিন আগে ভারতের প্রায় সবকটি বড় দৈনিক এই খবরকে কিন্তু প্রচার করেছিল। একাধিক দৈনিকে প্রকাশিত হয়েছিল যে পরেশ বড়ুয়া সেখানে গিয়ে বাংলাদেশ সরকারের একাধিক কর্তাদের সঙ্গে মিটিং করেন। এই উলফা আই এর পরেশ বড়ুয়া কে, এটা একটু আপনাদের সকলে জানিয়ে রাখা উচিত বা জেনে রাখা উচিত। আসামের বিচ্ছিন্নতাবাদী একটি সংগঠন উলফা আই, যারা বরাবর আসাম থেকে নিজেদেরকে আলাদা করে স্বাধীন রাষ্ট্র গড়ার জন্য এক আন্দোলন শুরু করেছে। এই টাইপের আন্দোলনকে দিনের পর দিন মদত কিন্তু দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশে যখন বিএনপি সরকার ছিল, তখন এই পরেশ বড়ুয়ার নেতৃত্বেই একাধিক বিস্ফোরক ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঢুকিয়ে ফেলার পরিকল্পনা কিন্তু বাংলাদেশের বিএনপি সরকারের খোদ শিক্ষামন্ত্রী করেছিলেন সে সময়। অর্থাৎ পরেশ বড়ুয়া ছিল বাংলাদেশের তৎকালীন বিএনপি সরকারের এক অ্যাসেট। পরবর্তীকালে ভারতের সরকারের অত্যন্ত অ্যাক্টিভনেসের জন্য এই পরেশ বড়ুয়ার খেলা কিন্তু শেষ হতে শুরু করেছিল। উলফা আইয়ের কিছু গ্রুপ এখনো বিভিন্ন জায়গায় আছে এরকম শোনা যায়, এবং এটাও শোনা যায় ভারতের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সার্জিক্যাল স্ট্রাইক করে যেটুকু অবশিষ্ট আছে সেটুকুকেও সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে ধারাবাহিকভাবে। এই পরেশ বড়ুয়া বাংলাদেশের জেলে কিন্তু বন্দী ছিলেন এবং বন্দী থাকা অবস্থায় মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় বসেন এবং তিনি জেল থেকে 2 ব্যক্তিকে ছাড়েন। একজনের নাম বাংলাদেশের আনসারুল্লাহ বাংলার প্রধান, যিনি মাথা রহমান বা বসিরউদ্দিন রহমানি এরকম কিছু একটি নাম, এবং অন্যজন কিন্তু এই পরেশ বড়ুয়া। অর্থাৎ ভারতকে অশান্ত করার ষড়যন্ত্রে যিনি বাংলাদেশের জেলে বন্দী ছিলেন, তিনি কিন্তু মোহাম্মদ ইউনূসের দয়ায় হঠাৎ করে জেল থেকে ছাড়া পেয়ে যান এবং এই পরেশ বড়ুয়ার বিপক্ষে যে মৃত্যুদণ্ডের সাজা ছিল সেই সাজাগুলো কিন্তু রদ করে দেওয়া হয়। সেই পরেশ বড়ুয়া শোনা যাচ্ছে বাংলাদেশে গেছিলেন দুদিন আগে এবং তিনি সেখানকার একাধিক প্রাক্তন সেনাকর্তাদের সঙ্গে মিটিং করেন। মোহাম্মদ ইউনূস সরকারের একাধিক কর্তা মন্ত্রী এদের সঙ্গে মিটিং করেন এবং এরপরেই মণিপুর ফের অশান্ত হয়ে গেল এবং আপনারা বুঝতেই পারছেন উত্তর পূর্ব এবং 7 সিস্টার্সকে নিয়ে বাংলাদেশ
এবং পাকিস্তান যেভাবে লাগাতার হুমকি এবং হুঁশিয়ারি দিয়েছে, এগুলি তারই একটি বহিঃপ্রকাশ। এবং আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে যে হাসনাত যেভাবে সেভেন সিস্টার্সকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে, এবং তার কথাবার্তাতেও এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তিনি নিজেই বলছেন যে এই অঞ্চলের যত সেপারেটিস্ট গ্রুপ আছে, এই কথাটা ব্যবহার করেছেন যে বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আছে, তাদেরকে সাপোর্ট করবে বাংলাদেশ, এবং তাদেরকে সাপোর্ট করে সেভেন সিস্টার্সকে কেটে দিয়ে ভারতকে কিন্তু বিপদে ফেলবে বাংলাদেশ। এবং আজকে দেখুন এই ঘটনা কিন্তু আমরা ভারতবর্ষের মণিপুর থেকে পেলাম। পাশাপাশি মণিপুর আসলে কতটা বহিঃশক্তির আক্রমণে বিপর্যস্ত, এই প্রশ্ন কিন্তু উঠবেই। কেন আমি বলছি? কারণ মণিপুরের সাম্প্রতিক সময় নিজেদের ভিতরে, দেশের ভিতরেই এমন কিছু ঘটনা ঘটেছে, তাতে একটাই জিনিস পরিষ্কার যে আমাদের সেভেন সিস্টার্সকে বাইরের শক্তি যত না থ্রেট ক্রিয়েট করার চেষ্টা করছে এই পার্টিকুলার জায়গায়, ভারতীয়রাই কিন্তু এর থেকে অনেক বেশি থ্রেটফুল কাজকর্ম করছে এই সকল জায়গায়। কালকে ইডি 5টি জায়গায় রেড করে, এবং ইডি কিন্তু মণিপুরের এই 5টি জায়গায় রেড করেছিল 50 কোটি টাকার দুর্নীতির একটি মামলায়। শোনা গেছিল এই অঞ্চলের একজন সেলফ ক্লেমড চিফ মিনিস্টার, যিনি 2019 সালে লন্ডনে যান, এবং লন্ডনে গিয়ে তিনি একটি ভাষণ দিয়েছিলেন। ভাষণে কি বলেছিলেন? তিনি একটি কুকি ল্যান্ড তৈরি করতে চাইছিলেন, এবং এই অঞ্চলের খ্রিস্টান মানুষদের নিয়ে নতুন রাষ্ট্র তৈরি করার ঘোষণা লন্ডনে দাঁড়িয়ে তিনি বলেছিলেন একটি সমাবেশে, কনভেনশনে। এবং তিনি দাবি করেছিলেন কুকিরা আলাদা হলে একটি নতুন রাষ্ট্র তৈরি করতে পারবে। মানে আমেরিকা যেভাবে সেন্ট মার্টিনসের কেন্দ্র করে ওই অঞ্চলে খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চেয়েছে, একদম হুবহু ভারতেরই একজন মিনিস্টার, সেলফ ক্লেমড মিনিস্টার, ওই অঞ্চলে গিয়ে 2019-এ সেই দাবি করেন। সেই ব্যক্তির নাম ইয়ামবেম বীরেন। সেই ব্যক্তির 5টি জায়গায়, এবং তারই স্বরাষ্ট্র মন্ত্রক এবং ডিফেন্স মিনিস্টারের 5টি জায়গায় কালকে ইডি কিন্তু একটি রেড করে। এবং 50 কোটি টাকা দুর্নীতি এই জন্যই রেড করা হয় যে মনে করা হয়েছে যে এই ব্যক্তির অ্যাকাউন্টে কোটি কোটি টাকা বিদেশ থেকে ঢুকেছে ভারত বিরোধিতাকে উস্কানোর জন্য। দেখুন, মণিপুরের বাসিন্দা, নিখাত ভারতীয়, তিনি লন্ডনের মতো একটি জায়গায় গিয়ে মণিপুরকে আলাদা করে কুকি ল্যান্ড তৈরি করতে চাইছেন, নতুন রাষ্ট্র তৈরি করতে চাইছেন ভারতকে ভেঙে, এবং এর জন্য তিনি বিদেশ থেকে কোটি কোটি টাকা অ্যাকসেপ্ট করেছেন, রিসিভ করেছেন। তাহলে আপনি কেন সর্বক্ষেত্রে বিদেশিদের সমস্ত ক্ষেত্রে দোষারোপ করবেন? ভারতও তো, বা ভারতীয়রাও তো ভারতের পিছনে এই রকম ভাবে ষড়যন্ত্র করার জন্য যে দায়ী, তা তো প্রতি মুহূর্তে পরিষ্কার বোঝা যাচ্ছে। 2019 সালে তিনি ঘোষণা করে দিয়েছিলেন মণিপুরকে তিনি ইন্ডিপেন্ডেন্ট করবেন ভারত থেকে। ভারতের একটি রাজ্য, সেই রাজ্যের স্বাধীনতা তিনি দাবি করে বসেন বিদেশের একটি কনভেনশনে। আর দেখুন, আজকে বিদেশি শক্তিরা সেই ধরনের ভিডিওকে, সেই ধরনের কথাকে গুরুত্ব দিয়ে ভারতকে অশান্ত করার জন্য এই ভয়ঙ্কর বা ভয়ানক ষড়যন্ত্র ক্রমশ করে যাচ্ছে। বাংলাদেশ, পাকিস্তান, চীন, আমেরিকা সকলেরই নজর এখন সেভেন সিস্টার্সে। একের পর এক বিদেশি অস্ত্র এখানে ঢুকছে, বিদেশি এজেন্ট এই অঞ্চলে ঘোরাফেরা করার চেষ্টা করা হচ্ছে, এবং সব মিলিয়ে ক্রমশ ভারতের সেনাবাহিনীকে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে, এবং সর্বোপরি ভারত সরকারকে সদা এঙ্গেজ করে রাখার চেষ্টা করছে। তাহলে ভারত অন্য আর প্রভাবশালী কাজকর্ম করতে পারবে না, সারাদিন এই অঞ্চলকে নিয়ে ব্যস্ত থাকবে। যাই হোক, বিপদ বাড়ছে, ভারত নিঃসন্দেহে ভারতের মতো পাল্টা দেবে, এবং সেই প্রস্তুতি নিঃসন্দেহে শুরু হয়ে গেছে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।